নেই, এটা স্ট্র্যাটেজিক্যাল নানান ধরনের কারণ আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব না। কিন্তু সেনাবাহিনী একটা দীর্ঘ সময় কিন্তু এই যে ব্যারাকের বাইরে তারা কাজ করছে, নর্মালি ব্যারাকের ভেতরে থাকে, তারা তাদের যে প্রস্তুতিগুলো নেয়, নর্মাল তারা কার্যাদি তারা পালন করেন। তারা কিন্তু চেষ্টা করেছেন নানানভাবে তারা চেষ্টা করেছেন তাদের দিক থেকে, সেই সব দীর্ঘ আলোচনাতেও আমি যাব না। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে সেনাবাহিনীকে এই প্রথমবারের মতো 5ই অগাস্টের পর এরা তার ডিগনিটিতে আঘাত করেছে, মানে কমপ্লিটলি। অর্থাৎ রাস্তার দুটা টোকাই, আমি আর কি যাদেরকে বলি হচ্ছে পাতলা ডাল খাওয়া টোকাই, যাদের ধরেন স্যান্ডেলও ছিল না পরার, মানে আস্ত ফকিন্নি, এরা আপনার 4 স্টার জেনারেলের সাথে যখন বসেছে, তারা মনে করছে আরে আমার সাথে 4 স্টার জেনারেল পাশাপাশি বসে কথা বলে, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই, আমি রাষ্ট্রপতির কার্যালয়ে যাই, আমি মনে হয় বিরাট বড় চদু। অর্থাৎ ওই যে আপনার ন্যাশনাল চদু পার্টি যেটা বানিয়েছে এনসিপি, আমি বলি ন্যাশনাল চদু পার্টি। তো ন্যাশনাল চদু পার্টি তারা মনে করে যে তারা বিরাট বড় এক হনু। আপনি হাসতে পারেন স্ক্রিনে, সমস্যা নাই, দীপা হাসতে পারেন। তো ন্যাশনাল চদু পার্টি নিজেদেরকে এত বড় হনু মনে করে, এটা বুঝছে না যে তারা সেনাবাহিনীকে কমপ্লিটলি তার ব্যাজে, তার র্যাঙ্কে আঘাত করেছে। আপনি কখনো দেখেছেন সেনাবাহিনী এইভাবে, তার যে মনোগ্রামটা আছে, এইভাবে তারা শত শত হাজার হাজার সেনাবাহিনীর অফিসাররা এক কাতারে এসে দাঁড়িয়েছে যে তোর বেটা এত বড় সাহস, তুই হলি জাতীয় চদু, তুই আমার উপর আঘাত করস। ব্যাপারটা একদম কমপ্লিটলি এমন। সো মনে হয় বড় ভাইদের কথা যদি আপনি ধরেন, তাহলে এটার সাথে অ্যাড করবেন যে সেনাবাহিনীর ডিগনিটিতে তারা রীতিমতো আঘাত করেছে। কথা বলছে কিভাবে উত্তরপাড়া, কথা বলছে কিভাবে কোন সেনাপ্রধান মানি না, ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিব। আপনি বুঝতে পারছেন যে শুয়োরের বাচ্চার যখন দাঁত গজায়, তখন শুয়োরের বাচ্চা করে কি, তার দাঁতটা কতটা শক্ত, পাচাতে টুক করে একটা কামড় দেয় যে দাঁত ভেঙে যায় কিনা। তো ওই কামড় দিয়ে টেস্ট করার সময় বুঝে ফেলেছে যে চোদুদের তো দিন শেষ। আচ্ছা, এর পরের আলাপটাতে আসছি সলিমুল্লাহর কথা। হ্যাঁ, কাগজে কলমে সলিমুল্লাহ হয়তো বা নামটা, কিন্তু আমি তাকে সলিমুল্লাহ ডাকি, কারণ হচ্ছে সে বাংলাদেশের বিরাট বড় মোল্লা সেজেছে। মোল্লার কয়েকটা কথা আমি আপনাকে বলে আজকের এটা শেষ করবো। সেটা হচ্ছে মোল্লার ব্যাপারে, মোল্লা আমাকে গালিগালাজ করেছে, নানান ধরনের কথাবার্তা বলেছে। কোথায় করেছে জানেন? সে যখন ক্লাস নিচ্ছিল ব্র্যাকে বা ইউল্যাবে মনে হয়, সেইখানে। চিন্তা করা যায় যে একজন যিনি নামের আগে অধ্যাপক লাগান, তিনি আমাকে তার ছাত্রছাত্রীর সামনে গালিগালাজ করছেন। ইনুয়েন্ডো, এটাকে বলি আনে বানে গালি দেওয়া, আমার নামকে বিকৃত করে নানান ভাবে নোংরামো করে, যেটা এরা করে থাকে। আচ্ছা, তার ব্যাপারে সবচাইতে বড় সার্টিফিকেট দিয়েছে তার স্ত্রী। আমি মনে হয় দর্শকদের জন্য একটা বই দেখাতে পারি, দুটো বই দেখাবো। এই বইটা দর্শকরা পারলে বইটা কিনবেন। বইটার নাম হচ্ছে যদ্যপি আমার গুরুপতি। এই বইটা লিখেছে মোল্লার স্ত্রী, প্রাক্তন স্ত্রী শেখ তাসলিমা মুন। তাদের একটা অটিস্টিক বাচ্চা ছিল, কিভাবে এই বাচ্চাটাকে ফেলে এসেছে, কিভাবে এই ওয়াইফটাকে দিনের পর দিন মেন্টাল টর্চার করেছে এই চদু সর্দার। এই বইটা পড়লে সেটা বোঝা যাবে। এটা হচ্ছে তার ওয়াইফের কমপ্লিটলি বয়ান আছে, আমি আর পড়ে শোনানোর আমার টাইম নেই। এই বইটা যদি কেউ পড়েন, যদ্যপি আমার গুরুপতি, এই গুরুপতির কাহিনী তার ওয়াইফ সমস্ত কিছু লিখে দিয়েছে। এই বইটা আমি বলছি, এটা মনে হয় কাকুলি প্রকাশনের অনন্যা প্রকাশনীতে এটা পাবেন 200 টাকা। এই 200 টাকাতে এই চদুর কাহিনীটা আপনারা জেনে যাবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে সে যাবে হচ্ছে আপনার পিএইচডি করতে যাবে। কেমন? এটার জন্য তার রেফারেন্স লাগবে। তো রেফারেন্সের জন্য এসেছিল আপনার জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেবের কাছে। তো আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যখন সে রেফারেন্সের জন্য আসে, তখন আহমদ সফা বলেছে যে আপনি ওকে রেফারেন্স দিবেন, আপনার নামে এত গালিগালাজ করেছে। এই যে গালিগালাজ করেছে, দেখেন এই বইটা সে লিখেছে। এই বইটা এখন খুবই রেয়ার, এই বইটাও আমার কাছে আছে। এর বইটা আমি জোগাড় করেছি। এর নাম হচ্ছে সলিমুল্লাহ খান, বাংলাদেশ জাতীয় অবস্থার চালচিত্র। এই বইয়ের ভেতরে যত রকমের আক্রমণ সম্ভব এই জাতীয় অধ্যাপকের বিরুদ্ধে করেছে নোংরা ভাবে। এই নোংরা ভাবে আক্রমণ করার পরে এই লোক তেলাপোকার মতো এসে আবার
এই রাজ্জাক সাহেবের কাছে রেফারেন্সের জন্য এসেছে। তো রাজ্জাক সাহেব তো উদার মনের মানুষ ছিলেন, তিনি বলেছে আমার নামে সমালোচনা করেছে তো কি হয়েছে, দিয়ে দাও রেফারেন্স। তখন আপনার ডক্টর কামাল হোসেনের ওয়াইফ হামিদা বানু, সম্ভবত ভুল না করে থাকলে তাকে ডেকে, বা হামিদা বেগম মনে হবে, আমি নামটা জানি না, আসলে পুরো নামটা জানি না, তাকে ডেকে বলেছে এই রেফারেন্স দিয়ে দাও। উনি নিজেও রেফারেন্স দিয়ে দিয়েছে যাতে করে এটা একটু পড়ে পড়ালেখা করে একটু শিক্ষিত হতে পারে। তো আব্দুর রাজ্জাক যদি বেঁচে থাকতেন তাহলে তিনি বলতেন তুই আমার থেকে রেফারেন্স নিয়ে এত বড় চৌধুরী রে সলিমুল্লাহ, এইটা বলতো। তো আজকে তিনি বেঁচে নাই, ফলে এই অ্যাড্রেস করতে পারেনি, এইটা হচ্ছে কথা। সুতরাং এখানে দুটো ইস্যু বলেছি, একটা হচ্ছে সেনাবাহিনীর ডিগনিতে আঘাত দেওয়া হয়েছে, এবং এইটার যে সেনাবাহিনীর কিছু সার্ভিং অফিসার্সরা আমাকে ব্যক্তিগতভাবে আমার পরিচয়ের সুবাদে তারা আমার কাছে এসেছেন এবং আমাকে বলেছে যে নিজুম ভাই, এই বক্তব্যগুলো আমরা বুঝি আপনি কি বলেছেন বা কি বলতে চাইছেন একদম পরিষ্কার, কিন্তু এক ধরনের হয়তোবা রং মেসেজ যেতে পারে বা বলছে। আমি যে ব্যাখ্যাগুলো সবখানে দিয়েছি সেটা খুবই পরিষ্কার, আমার মনে হয় এই প্রোগ্রামে আরেকবার দেওয়া যেতে পারে, আজকের সাথে একটু প্রাসঙ্গিক। আপনাদের নিশ্চয়ই মনে আছে দীপা, আপনার মনে থাকবার কথা, ওই যে আপনার এই দখলদার বাহিনীর যে উপদেষ্টা, মানে যার কোনো আপনার নেই, কি জানি বলে, কোনো দপ্তর নেই, মানে দপ্তরবিহীন দখলদার বাহিনী, এর মধ্যে একে তো দখলদার বাহিনী, এর মধ্যে হচ্ছে দপ্তর নাই, এরকম একজন উপদেষ্টা মাহফুজ আলম কয়দিন আগে আপনার ভারতের ম্যাপ পরিবর্তন করে দিয়েছে, ভারতকে দখল করবে। তরুণদা, আপনারও মনে থাকার কথা, মিল্টন ভাই আপনার নিশ্চয়ই মনে আছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে এসে ভারত দখল করবে, পশ্চিমবঙ্গ দখল করবে, এই ধরনের কথা বলেছে। ওই একই ঘটনার সাথে সাথে আপনার চাঁপাই নবাবগঞ্জে গ্রামবাসী নাম দিয়েছে গ্রামবাসী, কিন্তু চিহ্নিত জামাত শিবির, ওরা যেটা করেছে যে আপনার বিএসএফ সদস্যর দিকে আপনার ওই যে দা ছেনি এগুলো নিয়ে আপনার তেরে ফুরে গিয়েছে, মাঝখানে তো আপনি দেখেছেন। মানে যেই জিনিসটা আমরা বারবার বলে আসছিলাম যে বাংলাদেশ, মানে 5ই অগস্টের আগে আমি বাংলাদেশ বলি, এরপরে বলি পূর্ব পাকিস্তান, মানে সমস্ত কিছু আসলে পূর্ব পাকিস্তানের মতোই, অযথা একটি রাষ্ট্রের পেছনে গিয়ে ওই রাষ্ট্রকে নানান ভাবে উস্কাচ্ছে। ভারতের ম্যাপ চেঞ্জ করে দেওয়া, পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া, আপনার রাওয়ার এক সদস্য, সেই লোকটা বলছে যে 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেবে, নানান ধরনের বক্তব্য। সেই প্রেক্ষিতে সেই যে প্রোগ্রামের আস্তাক বাংলার ইন্দিরাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা, এই যে ঘটনাগুলো হচ্ছে, তখন আমি তাকে বলেছি যে এই ধরনের ঘটনা রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু ফর্মালি এভাবে বলছে, মানে তারা দখলদার হয়েও রাষ্ট্রেরই তো সাইন প্যাড বা জায়গাগুলো ইউজ করছে, ফলে এটা কিন্তু যুদ্ধ ঘোষণার সামিল, কি অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী। সেই ক্ষেত্রে ভারত বাংলাদেশকে আক্রমণের একটা এলিমেন্ট পেয়েছে, এটা হতে পারে, এই কথাটা আমি বলছি। এখন লেটস সে আপনি বাংলাদেশ আর ভারতের ব্যাপারটা ভুলে যান, ধরা যাক যে চায়না এবং মঙ্গোলিয়ার কোনো একজন সংসদ সদস্য বা কোনো একজন সরকারি কর্মকর্তা আপনার মঙ্গোলিয়া আর চায়না সম্পর্কে নানান ধরনের বললো, চায়না দখল করবে, এই করবে, সেই করবে। তো তাদেরই কোনো এক লোক বললো যে এরকম যদি ক্রমাগত ভাবে বলতে থাকে তাহলে তো চায়না মঙ্গোলিয়া দখল করে নিবে। মানে আপনি যদি আলাদা একটা কান্ট্রিতে ওইভাবে একদম নিউট্রালি চিন্তা করেন, আমি ওই বক্তব্যটা দিয়েছি, আপনি একটু ভালোভাবে দেখবেন, সেখানে আমি কখনো বলিনি যে ভারত বাংলাদেশ আক্রমণ করুক, আক্রমণ করবে। এবং আমি এটাও বলেছি যে ভারতের যে সামরিক শক্তি, তারা খুব দ্রুত সময়ে মিলিটারি ইনসার্জেন্সি যদি করে, মিলিটারি স্ট্রাইক যদি করে, তাহলে সেটা সম্ভব। এবং এটা তো স্বাভাবিক, আপনি বাংলাদেশের কোনো মিলিটারি পার্সনকে গিয়ে জিজ্ঞেস করুন শক্তি সামর্থ্যের জায়গা থেকে। আমি একজন আইনজীবী, আমি কিন্তু ইমোশনে বা ইমোশনালি কখনো আলোচনার সময় কাতর হই না, আমি সবসময় লজিক দেওয়ার চেষ্টা করি। এবং যেটা ফ্যাক্ট, আপনি দিনের পর দিন একটা রাষ্ট্রকে ক্রমাগত ভাবে শত্রু বানাচ্ছেন, এখনো পর্যন্ত আপনি ভারত রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো স্টেটমেন্ট পেয়েছেন? তরুণদতা বলেছে যে নরেন্দ্র মোদী এটা নিয়ে কোনো কথা বলেনি। হ্যাঁ, তাদের কিছু অফিসিয়ালরা টুকটাক মন্তব্য করেছে, একদম মেপে, একদম মনে হচ্ছে যে চর্বিবিহীন বক্তব্য। তো ভারতের মিডিয়া কথা বলছে, বিশেষ করে তাও কি ভারতের কতগুলো স্টেট, সেখানে কত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে আপনার তামিলনাড়ু আছে, বিহার আছে, উড়িষ্যা আছে, আপনার উত্তরপ্রদেশ আছে, কত জায়গার টিভি চ্যানেল আছে। তারা কি আসলে ওই অর্থে বাংলাদেশকে নিয়ে চর্চা করছে? চর্চাটা হচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গ কেন্দ্রিক মিডিয়াতে, তাই না? বাংলাদেশকে নিয়ে আলাপটা হচ্ছে, কারণ
আমরা দুইটা সাইডই বাংলায় কথা বলি, আমাদের কালচার, আমাদের সমস্ত কিছু, এবং একটা আত্মিক সম্পর্কও আছে। মুক্তিযুদ্ধ বলেন, এবং বাংলাদেশের বা বাংলাদেশে ছিলেন, আগে তাদের আদিবাড়ি ছিল, এরকম লক্ষ লক্ষ মানুষ কলকাতাতে আছেন, কিংবা কলকাতাতে ছিলেন এরকম লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে আছে। ফলে আমাদের মধ্যে তো একটা আত্মিক সম্পর্ক আছে, এটা আপনি এড়াতে তো পারবেন না। এই চর্চাটা ভারতের টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে, বলছে। আমি যখন ওইখানে গিয়ে এই সত্য ভাষণগুলো বলছি, তখন একদল বলছে যে আমি নাকি ভারতকে আক্রমণ করতে বলেছি। অর্থাৎ আপনার কান নেই দীপা, আপনার কান নেই, চিল নিয়ে গেছে, আপনি ওটা চেক করলেন না আছে কিনা, আপনি চিলের পেছনে দৌড় দিলেন। একবার ভালো করে দেখলেই তো ক্লিয়ার হয়, আচ্ছা ওয়েল উনি এই কথা বলেছে, আগে পরে কেটে ওই অংশটা। ফলে আমার বিরুদ্ধে যেই অভিযোগটা উঠেছে, এখন আপনার প্রশ্ন হবে যে আমার বিরুদ্ধে এই অভিযোগটা ঠিক গতকালকে কেন উঠলো, মানে আরো 3 দিন আগে না কেন, আরো 3 দিন আগে না কেন? হোয়াই ইয়েস্টারডে? বিকজ ওরা আমাকে একটা ট্যাগ দিতে চাচ্ছে যে আমি হচ্ছে আওয়ামী লীগের মুখপাত্র, which is not। হ্যাঁ, 5ই অগাস্টের পরে আমরা যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আমরা প্রত্যেকেই ধরা যাক আমরা আওয়ামী লীগের জন্য বলছি, কিন্তু আমি কিন্তু আওয়ামী লীগের মুখপাত্র না। আমি কিন্তু এন্ড অফ দ্য ডেতে একজন মৌলিক ব্যক্তি, আমার একটা স্বতন্ত্র সত্তা আছে। ইয়েস, অনেকে সেটা মনে করছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে মনে করছে যে আওয়ামী লীগের পক্ষে এবং আমাকে বলছেন, এবং অনেকে হয়তো ভালোর জন্য বলছেন, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমার বক্তব্য, এই বক্তব্যটা তো ভাই একটা ঘটনার প্রেক্ষিতে, যে আপনি ক্রমাগতভাবে ভারতকে দখল করতে চাইছেন, এরকম একটা ঘটনার কারণে আমি অ্যাপ্রিহেন্ড করছি, আমি আশঙ্কা করছি যে ভারত বাংলাদেশ আক্রমণ বা এখানে কোন ধরনের একটা স্ট্রাইক করতে পারে। তো সেটা কি আমি অন্যায় করছি? আপনিই বলুন না আপনার আলোচনাতে। নাম্বার 1, যেই আলোচনাটা করছিলাম, যেটা কালকেই, কেন কালকে এই কারণে যে সেনাবাহিনী নিয়ে যেহেতু কথা উঠেছে, এখানে মিল্টন ভাই একটা স্পষ্ট, মানে কারো যদি বোঝার মতো ওই অ্যাবিলিটি থাকে, মিল্টন ভাইয়ের বক্তব্যে খুবই পরিষ্কার যে ইতিমধ্যে কি ঘটে গেছে। হ্যাঁ, উনি তো আসলে ওইভাবে বলতে পারে না, যতটুকু বলেছে আমি মনে করি মোর দেন এনাফ। তাহলে এরকম একটা সময়ে, অর্থাৎ ঘোলাটে সময়ে, নিঝুম মজুমদার ক্যারেক্টারটাকে কেন আপনার আনতে হবে? বিকজ ধরা যাক যে আমার ফেসটা হয়তো বা সামনে বহুবার এসছে, মানুষের কাছে পরিচিত, ফলে আমাকে আওয়ামী লীগের একজন মুখপাত্র দেখিয়ে আওয়ামী লীগকে বিদ্ধ করা, আপনি এটার অঙ্কটা বুঝবেন যে নিঝুম মজুমদারকে ট্যাগ করে আমি যদি এখন এই প্রোপাগান্ডাটা চালাতে পারি, তাহলে সেনাবাহিনীর কাছে এই মেসেজটা পৌঁছানো যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতকে বলছে যে ভারত বাংলাদেশ দখল করেন। ফলে আওয়ামী লীগের ব্যাপারে জুনিয়র অফিসাররা যারা আছে, যারা একটু ভয়ঙ্কর রকমের রেগেছে এই হামাদুল্লাহর কথাতে, তারা একটু চিন্তা করবে যে না, আওয়ামী লীগের লোকজন তো বলছে। এইটা হচ্ছে বুদ্ধি। কিন্তু আমি আপনাদেরকে একটা ব্যাপার আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার আছে, সিনিয়র অফিসাররা আছে, তারা প্রত্যেকে এই ভিডিও দেখেছে, নিজেদের ভিতরে চালাচালি হয়েছে, এবং তাদের মধ্যে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে নিঝুম মজুমদার এই প্রেক্ষিতে বলেছে জাস্ট এই সময়ে উনাকে একটা চালের মধ্যে ফেলতে চাচ্ছে, এইটা আমরা ইগনোর করবো। এবং আমি জানি সেই কথোপকথনের স্ক্রিনশট আমার কাছে আছে, যে এমন অফিসাররা আছে আপনার মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার বা লেফটেন্যান্ট জেনারেল পদে, যে এইভাবে বলছে যে উনাকে এখানে আনা হচ্ছে কেন এখন, কারণ হচ্ছে আওয়ামী লীগকে বিদ্ধ করবার জন্য। এই ট্র্যাপে পাড়া দেওয়াই যাবে না। অর্থাৎ সিনিয়ররা জুনিয়ররা ঠিকই বুঝেছে। তো এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর, যে এখন জামাতিদের এই প্রোপাগান্ডায় যারা